নামাজ আমরা প্রত্যেকেই পড়ি না? প্রত্যেকেই। আচ্ছা, একটা নামাজ আছে যে নামাজটা পড়তে গিয়ে আমরা অনেকেই ভুল করি। কোন নামাজ সেটা? ঈদের নামাজ। ঈদের নামাজে দেখবেন একজন হাত উঠাচ্ছে, একজন বুঝতে পারতেছে না যে কখন হাত উঠাইতে হবে, কখন হচ্ছে রুকুতে। এটাকে আমরা লক্ষ্য করছি। আচ্ছা, এটা থেকে একটা জিনিস শেখার আছে। আমরা ধরা যাক যে ছোট্টবেলায় 10 বছর থেকে 10 বছর ধরে আমরা হচ্ছে যে ঈদের নামাজ পড়তে যাই। তার মানে 10 বছরে 20টা ঈদের নামাজ আমরা পড়ছি। 20টা ঈদের নামাজ পড়ার পরেও আমরা দেখবো যে 40-50% লোক এদিক ওদিক তাকায় যে কি করতেছে, তারপরে সে সিগন্যালটা ওই অনুযায়ী পালন করে। তা 20-40 বার পড়ছে সে নামাজ, তারপরে সে ভুলে যায়। কারণটা কি? কারণ ব্রেইনকে আমরা যে ডিজাইন করছে, একটা জিনিস প্রথমে শর্ট টার্মে থাকবে, থাকার পরে এই যে আমরা যা কিছু বলছি 1 ঘন্টা পরে 56% জিনিস ভুলে যাবো। 56% মানে আমার প্রতি 100টা কথা 56টা কথা 1 ঘন্টা পরে ভুলে যাবো। একদিন পরে 70টা কথা ভুলে যাবো। 1 সপ্তাহ পরে 80টা কথা ভুলে যাবো। যে ভাই আপনি কোন কি? হ্যাঁ, তাহলে শুনে লাভ কি? নিশ্চয় আমাদের কাছে এমন একটা ফর্মুলা আছে যেটা দিয়ে আমরা এই যে ভুলে যাওয়ার যে রেট আছে সেটা কমায় ফেলতে পারি। এবং এই জিনিসটাই আল্লাহ 5 ওয়াক্ত যে নামাজ সেখানে শিখাই দিয়েছে। কিরকম? প্রত্যেক নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহা করি। আল্লাহ তো ইচ্ছা করলে করতে হতো 4 রাকাতের নামাজ একবার সূরা ফাতিহা করবা আর বাকিগুলো পড়া লাগবে না, করতে পারতো পারলো। প্রত্যেক নামাজের সূরা ফাতিহা। জীবনে কি এমন কোন নামাজ পড়ছি যেখানে সূরা ফাতিহা ছাড়া সরাসরি একটা সূরা দিয়ে শুরু করছি? জীবনে করি নাই। কারণ আল্লাহ যে মেসেজটা দিতে চান তার সমস্ত কথার সামারি সূরা ফাতিহার মধ্যে 7টা বাক্যের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। এবং আল্লাহ যখন বলতেছেন, আল্লাহ আমাদের তৈরি করছেন না, আমাদের জন্য সবচাইতে দামি যে জিনিসটা সেটা সূরা ফাতিহার প্রথমে আছে। সেটা আসার আগে যেখান থেকে বের হয়েছে কথাটা, যে ঈদের নামাজ আমরা পড়তেছি বছরে 2 বার, 10 বছরে 20 বার, কিন্তু দেখা যাচ্ছে আমরা খেয়াল রাখতে পারিনি। কেন? কারণ ওইটা শর্ট টার্মে থাকে। কিন্তু রেগুলার যে নামাজ পড়ি সেই নামাজটা আমাদের লং টার্মে থাকে। যেমন আমরা প্রত্যেক দিন এশার নামাজে বেতের নামাজটা পড়ি না? বেতের নামাজের সিস্টেমটা আলাদা না? কিন্তু প্রত্যেকদিন পড়ার কারণে ভুল হয় না। ওই বেতের নামাজটা যদি বছরে 1 বার 2 বার করে পড়তাম তাহলে ভুল হইত। এবং বেশিরভাগ স্টুডেন্ট কি করে, একটা চ্যাপ্টার বছরে 1 বার 2 বার করে পড়ে, পরীক্ষার আগে যায় দেখো আল্লাহ খেয়াল নাই, ঈদের নামাজের মতো হয়েছে অবস্থা, কোনটা কি পড়ছে খেয়ালই করতে পারে না। তাহলে আমরা যদি ঈদের নামাজের সিস্টেমে পড়ি তাহলে পড়া কি আমাদের শর্ট টার্মে থাকবে না লং টার্ম? শর্ট। আর 5 ওয়াক্ত নামাজের মতো যদি পড়ি তাহলে কোথায় যাবে পড়া? লং টার্ম। তাহলে আমরা পড়াটাকে ঈদের নামাজ থেকে কনভার্ট করে ডেইলি 5 ওয়াক্ত নামাজে আনবো, তো আচ্ছা 5 ওয়াক্ত নামাজের যে গুরুত্ব বেহেশত আল্লাহ দিবে সেটা তো আছেই, ওইটা তো 1 নম্বর সাফল্য। কিন্তু বেহেশত এখন কে যাবে যাবে না এটা তো সেই দিন বুঝতে পারবো। তা আল্লাহ কি এমন যে একজনকে আল্লাহ খুব পছন্দ করে তার দুনিয়াতে একবারে ধ্বংস করে দিবে? আল্লাহ সহজে এটা পরীক্ষা করতে পারেন, নবী রাসূল আমাদেরকেও করতে পারেন। কিন্তু স্বাভাবিকভাবে আল্লাহ চাওয়াটা কি হবে? স্বাভাবিকভাবে আল্লাহ চাওয়া হবে যে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, মানে যে আমার নিয়ম মানবে সে দুনিয়াতেও সফল হোক আখিরাতেও সফল হোক। তা আমরা অনেক সময় মনে করি যে না, দুনিয়া আমাদের সফল হওয়া যাবে না, আখিরাতে আল্লাহ বেশি করে, আল্লাহ তো দিতেই পারে। কিন্তু আল্লাহ কখনোই এটা চান না যে আমরা দুনিয়ায় ব্যর্থ হই আর আখিরাতেই খালি সাফল্য। না, আল্লাহ চান দুনিয়া আখিরাত দুইটাই হবে ইনশাআল্লাহ। তার নামাজ যখন আমরা পড়ি, নামাজটা আমরা তো আরবিতে পড়ি, অবশ্যই আরবিতে করবো, কিন্তু এটার বাংলা মিনিংটা যদি আমরা ব্রেইনে রাখি তাহলে কি লাভটা সেটা দেখি। আমি স্টুডেন্টদেরকে এটা সবাইকে বলি যে আমরা নামাজের সাথে রিভিশন সিস্টেমটা চালু করতে পারি। রিভিশন সিস্টেম, পড়াকে রিপিট করা। সূরা ফাতিহা প্রত্যেকবার করে এটা কিন্তু রিভিশন, এটা তো রিভিশন প্রত্যেকবারই করছি। তার মানে ফজরের নামাজের আগে 5-10 মিনিট একটা পড়া রিভাইজ করলাম, নামাজ থেকে এসে 5-10-15 মিনিট পড়লাম, জোহরের নামাজের আগে একটু পড়লাম পরে পড়লাম, আসরের আগে পড়লাম পরে না পড়লে হবে, মাগরিবের পরে পড়লাম, এশা একটু আগে পড়লাম একটু পরে পড়তে পারলে ভালো। প্রত্যেক দিন যদি 5 ওয়াক্ত নামাজে আমরা রিভিশনের সিস্টেমটা চালু করি তাহলে আমাদের একটা পড়া শর্ট টার্মে থাকবে না লং টার্ম মেমোরিতে যাবে? লং টার্ম। কোন মেমোরিতে? লং টার্ম। আচ্ছা, লং টার্ম মেমোরিতে যদি একটা পড়া যায় সেটা ভুলে যাওয়ার সম্ভাবনা 5 ওয়াক্ত নামাজ থেকে আমরা ভুলে যাই,
কখনো ভুলে যায় না, ভুলে যায় না। এবং 5 ওয়াক্ত নামাজ যেমন আমরা ভুলে যায় না, ওই পড়াটাও লং টার্ম মেমোরিতে থাকবে, সেটা আমরা ভুলবো না ইনশাআল্লাহ। নামাজের একটা বড় গুরুত্ব এরকম না যে নামাজ মানুষকে অশ্লীলতা থেকে বাঁচায়, অন্যায় কাজ থেকে বাঁচায়। অন্যায় কাজের মধ্যে সবচেয়ে বড় অন্যায় হচ্ছে অশ্লীলতা। যে কোনো অশ্লীল কাজের সাথে কেউ যদি নিজেকে সম্পৃক্ত করে, ব্রেইন যে আছে না, ব্রেইনে তখন হচ্ছে ডোপামিন বলে একটা জিনিস করো। কি নাম? ডোপামিন। আচ্ছা, আমরা এখানে কেউ কি কোকেন খাই? কোকেন কেউ খাই? আবার অনেকে হাত উঠায় যে বিদেশি কোনো, আলহামদুলিল্লাহ কেউ খাই না। আচ্ছা, কিন্তু আমি বলবো যে এখানে কোকেনের চাইতে ভয়ঙ্কর একটা জিনিস আমরা অনেকে, কোকেনের চাইতে ভয়ঙ্কর, সেটা কি বলছি? কোকেন খাইলে ব্রেইনে 200% ডোপামিন ঘটে না, 200%। আর মোবাইলের যে অ্যাডিকশন, মোবাইলের, এইটার কারণে 250%। কত পার্সেন্ট? 250। আচ্ছা, অনেকে যে মোবাইলে অ্যাডিক্টেড সে বুঝতে পারে না। আচ্ছা, মোবাইলে অ্যাডিক্টেড কি না এটা বোঝার একটা সহজ বুদ্ধি আছে। সকালে ঘুম থেকে উঠে ফ্যান নাই, অটোমেটিক মোবাইলটা নিতে, এটা 1 নাম্বার। রাতে ঘুমানোর আগে ফ্যান নাই, মোবাইল নিয়ে নিতে। খাইতে বসছে, মোবাইলটা চালু করছে। পকেটে মোবাইল না থাকলে কি জানি দুনিয়া শেষ হয়ে গেল। আচ্ছা, এরকম কি অনেকের আমাদের মনে হয় না? এরকম মনে হয় তো? আচ্ছা, যাদের মনে হয় হয়তোবা সে রোগ এখন করছে, ওরে বাবা রোগও ধরা পড়ে গেল। এইরকম রোগ তার মধ্যে চলে আসছে, এবং এই রোগটার একটা স্পেশাল নাম আছে। এখান থেকে তো মেইন আলোচনা শুরু। এখন যেটা বলছি যে এতক্ষণ কি করবেন, হ্যাঁ ধরবো। এই রোগটার নামটা খুব ইন্টারেস্টিং। আচ্ছা, আমরা ওই যে তারিখ লেখার ক্ষেত্রে লিখি না AD, আফটার ডেথ লিখি না, মানে এমনিতে বোঝার জন্য AD লিখি না, এডি যে এত তারিখ AD। আচ্ছা, হাই ডেফিনেশনকে আমরা কি লিখি? HD না? হাই ডেফিনেশন হচ্ছে যে পিকচার দেখা যায়, HD। আচ্ছা, AD আর HD একসাথে করলে কি হবে? ADHD না? খুব কঠিন মনে হইলো। ADHD, এইটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম এখনকার সময়। এটা কি? অ্যাটেনশন। অ্যাটেনশন মানে বুঝছি তো, মনোযোগ। দ্বিতীয় হচ্ছে ডেফিসিট। ডেফিসিট মানে হচ্ছে ঘাটতি। হাইপার অ্যাক্টিভিটি। হাইপার অ্যাক্টিভিটি মানে কি? খোঁচর মোচর, খালি কোনোটাকেও শান্তি পাচ্ছে না, প্রতি মুহূর্তে চেঞ্জ। এতে কি নাম? অ্যাটেনশন বলতে হবে, ধরবো কিন্তু। এই দিতে কি? ডেফিসিট, ঘাটতি। এই থেকে হাইপার অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি ভালো, কিন্তু হাইপার অ্যাক্টিভিটি খারাপ। ইসলাম হচ্ছে মধ্যম পন্থা ভালো। শয়তানি পন্থা হচ্ছে তাড়াহুড়া করা, মমতা ইসলাম খুব অপছন্দ করত। হাইপার অ্যাক্টিভিটি। আর দ্বিতীয় হচ্ছে অর্ডার, মানে শৃঙ্খলা, এটা বিপরীত ডিসঅর্ডার। কি নাম? ডিসঅর্ডার। এবার আমরা একটু ধরবো। ADHD, এতে কি? অ্যাটেনশন, ওই যে লাস্ট বেঞ্চ। ডিটা কি? ডেফিসিট, একদম লাস্ট থেকে ধরবো। এইতে ডিতে ডিসঅর্ডার। ADHD একসাথে এত কঠিন নাম আমরা শিখে ফেলছি, তার মানে প্রত্যেকেই বড় কিছু করা সম্ভব ইনশাআল্লাহ। আচ্ছা, এইটা থেকে বাঁচার বুদ্ধি কি? এইটা থেকে বাঁচতে পারলেই হয়ে যাবে। আচ্ছা, কোরআনের 70 নম্বর একটা সূরা আছে, সূরা মারিস, জানি তো আমরা? 70 নম্বর সূরাটার নাম সূরা মারিস না? সূরা মারিস, মারিস। আচ্ছা, আমার উত্তরণে আমি একটু কমে বলি। এটা একটা সম্ভবত 19 নম্বর আয়াত, আমার যদি খেয়াল করে। আল্লাহ বলছে মানুষকে বড় অস্থির চিত্ত করে বানানো হয়েছে, খুব অস্থির চিত্ত। এই যে আল্লাহ বলতে মানুষ বড় অস্থির চিত্ত, এইটাকে মেডিকেলের ভাষায় এখন এই অস্থির চিত্ত এইটাকেই বলে ADHD। তার মানে ADHD সমান আল্লাহ কোন কথাটাকে বললো? অস্থির চিত্ত। তাহলে অস্থির চিত্ত সমান সমান কি? ADHD। ADHD সমান সমান অস্থির চিত্ত। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, এবং এইটা থেকে বাঁচার জন্য আল্লাহ 22 থেকে 35 নম্বর আয়াত যতদূর আমার মাথায় পড়ে 8টা বৈশিষ্ট্যের কথা বলছে। কয়টা বৈশিষ্ট্য? 8টা। এই 8টা বৈশিষ্ট্যকে প্যাকেট করে আল্লাহ তিনি প্যাকেট করে দিয়েছে, আরো সুপার প্যাকেট। আল্লাহ প্যাকেটে কি করবো আমরা? সহজ করে যদি বলি, 8টা বৈশিষ্ট্যকে আল্লাহ যে বৈশিষ্ট্য বলছে তার মধ্যে নাম্বার 1 হচ্ছে নামাজ পড়া, নাম্বার 2 হচ্ছে অন্যকে উপকার করা,
অর্ডার গুলো রোধ করা হতে পারে। এবং খুব ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে যে পরকালে বিশ্বাস রাখতে হবে। পরকালে বিশ্বাস, 8টাকে আমি সংক্ষেপে বললাম, আরো আছে, দরকার নেই, মানে দরকার নেই মানে আল্লাহর সম্পদে দরকার, কিন্তু যাতে মাথায় থাকে। তাহলে নামাজ, অন্যের উপকার করা, অশ্লীলতা থেকে রক্ষা করা, পরকালে বিশ্বাস করা, এইটুকু। আচ্ছা, তার সাথে আরো কিছু আছে সেটা আমরা পরে, এইটুকু আগে মাথায় রাখবো। এখন এডিএইচডি যেটা, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, এইটার কারণে আমাদের ব্রেইনে দুইটা অংশ আছে, যে দুইটা অংশ আস্তে 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 ধ্বংস হচ্ছে। আচ্ছা, আমরা মোবাইল ফোনের ইংরেজিতে যদি লিখি, ফোনের প্রথম বর্ণটা কি? একটা জিনিস আছে, এই দুইটা যদি ধ্বংস হলে কি হবে? তার মানে পরীক্ষা হলে আমি ওইখান থেকে তথ্যটাকে নিয়ে এসে আঁকাটাকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যা ব্রেনে ঢুকছে। আচ্ছা, কি দিয়া এটা ট্রিটমেন্ট কি দিয়া একটা সূরা নাযিল করতে না, সূরা মধু মধু আমরা রেগুলার খাই, আমাদের ফ্রি ফান্ডা এবং ভিটকল এটা রিপেয়ারিং প্রক্রিয়া চালু হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই যে দাস মধু হ্যান্ডালিয়ান ন্যাচারাল মধু এটা একটা ওই যে ফুলের একটা মধু পাতলা সরষা ওই ওই অনেকে মধুতে একটা অসাধারণ ঘটনা শুনলে মনে হয় ভালো মজা লাগে। অনেকে কাছে কন্ট্যাক্ট যে কোনো টেনশন করতে ওইখানে দুজন সিকিউরিটি গার্ড অফিসার থাকে মৌমাছি বলতে। সত্যি কথা বলতেছে, কোনো গল্প না। প্রত্যেককে আমরা যেমন এয়ারপোর্টে ঢুকার সময় বডি চেক আপ করি, প্রত্যেকের বডি স্ক্যান করে। কেউ যদি দেখে যে নোংরা মানে ফালতু মার্কা জায়গা থেকে মধু নিয়ে আসছে, ওকে প্রথমে বলে যে তুমি পরিচ্ছন্ন হয়ে আবার আসো, একবার তাকে ফিরাই দেয়। সে বলতেছে যে না আমি এইভাবে ঢুকবো, পরের বার কোনো কথা নেই, খরচ পায়, তাকে মৃত্যু। বিলিভ, সত্যি কথা বলছি। তার মানে মৌচাকে যে মৌমাছিরা আসে, তারা মৌচাকের মধুটাকে ঠিক রাখার জন্য নিজেদের শহীদ করে দেয়। নিজের ভাই, ওর বংশধর এক জায়গায় ছিল। এবং মানে বিস্ময়কর ব্যাপার, মধু যে মৌমাছি যেটা জমা রাখে, সেটা প্রত্যেকটা অংশ হচ্ছে 100% পিওর। এইটা যদি আমরা পিওরকে আবার পিওর করে, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। কোম্পানির শয়তানি, সত্যি কথা, কোম্পানিগুলোর পুরো শয়তানি। পিওর জিনিস কি পিওর বানাবে? পিওর জিনিস তো হাতে দেওয়া যাবে না। এবং এরা যে করে, এটা একটা বিশাল চক্র আছে। চক্রটা হচ্ছে 2 নাম্বার মধু খাওয়া, ব্রেন ধ্বংস হবে, ডায়াবেটিস হবে, হার্টের সমস্যা হবে। ফার্মাসিউটিক্যাল কোম্পানি দিয়ে ওষুধ খাওয়া, ওষুধ খেয়ে আবার অসুস্থ হবে, আবার মধু খাওয়া। মানে এটা হচ্ছে 2 নাম্বারের চক্রের একটা সিস্টেম। তো এটা থেকে বাঁচার জন্য মোহাম্মদ ইসলামকে বলছে তোরা মধু খাও। তো শয়তান মিডিয়া এরা কি করছে, 2 নাম্বারই মধু 1 নাম্বারকে 2 নাম্বার করে বলতে চাই দেখেন মধুর মধ্যে খারাপ। আরে বাবা, আল্লাহ নবী যে মধুর কথা বলছে ন্যাচারাল মধু। উনি কি বলছেন তোমরা জীবনে। এবং মধু যে 2 নাম্বার না 1 নাম্বার, এটার জন্য একটা টেস্ট আছে। টেস্টের নাম হচ্ছে এএমআর, ম্যাগনেটিক রেজোনেন্স বলে একটা টেস্ট। সেটা কঠিন জিনিস লাগবে না,
ওই টেস্ট করে আমরা দেখেছি যে কোম্পানিগুলোর যে মধু আছে বেশিরভাগ মধু হচ্ছে 2 নাম্বার। কারণ কি? আচ্ছা, মধু 1 নাম্বার 2 নাম্বার বোঝার সহজ বুদ্ধি। মধুতে 2টা উপাদান থেকে প্রধান। আচ্ছা, আমরা ছোটবেলা নালিশকে বিস্কুট খাইতাম না? কি নাম ছিল? কি গ্লুকোজ। আর এই যে গল্পের শেষ গল্প বাংলাদেশ হচ্ছে ফ্রুক্টোজ। কি? গ্লুকোজ আর ফ্রুক্টোজ দিয়া কি দিয়া? গ্লুকোজ যে বেশি কি বেশি সেটা তত ফাইন নেই, তত ভালো নয়। এগুলো হচ্ছে ফ্রুক্টোজ বেশি। আর মাংসের আগে দিলে যেটা হয় সিন্ডিকেট, ফ্রুক্টোজ কমাই দিয়ে গ্লুকোজ বাড়ায় দেয়। বুঝা গেছে? তাহলে আমরা মধু যদি খাই, আমাদের প্রি ফ্রন্টাল কর্টেক্স হিপোক্যাম্পাস কি রিপেয়ার? মধুর সাথে মধুর একদম তার সাথে ভাই আছে, যার নাম হচ্ছে কামিলিয়া। নাম শুনছি ওটা? তাহলে আমি আজকে আমার খেলাকে বলে আসছে মন খুশি, তার 2 ভাই মধু আর কালিমিরা যদি একসাথে মিক্সড করি। আচ্ছা, হাতটা এরকম করি তো, এবার তো অন্য স্টাইলে একসাথে দাঁড়ান। আচ্ছা, তখন একসাথে করছি না, এটা যখন করছি এটা একটা ফ্রিকোয়েন্সি আছে, এটা করছি একসাথে, তখন একসাথে 2টা করছি, তখন সেটাকে বলে হচ্ছে যারা সাইন্সের স্টুডেন্ট তারা বলতে পারবে। বাংলায় যদি বলি বাংলা সাথে না, এটা আমি একটু সহজ করে বলি। আর ইংরেজিতে যে কয়েকজন স্মার্ট স্টুডেন্ট ভেরি নাইস বলছে যে রেজোনেন্স বল, এটাকে আমি সহজ করে বলি। একের সাথে এক যোগ করলে কত? 2। আচ্ছা, 10 এর সাথে 10 কত? 10 এর উপরে স্কয়ার কত? 10 এর সাথে 10 যোগ 8 যোগ কত? 30। 10 এর উপরে যে কিউব দেই কত হবে? 11। যখন এই যে একসাথে করছি, এটা তখন হচ্ছে এটাকে বলে এক্সপোনেনশিয়াল গ্রোথ, মানে পাওয়ার আকারে গ্রোথ হয়। এবং এটার তখন বহু গুণে হচ্ছে যে মানটা আল্লাহ হোসেন আপনি বারাকা দান করতে, এই বারাকা আল্লাহ যখন দান করতে কিন্তু ভাই 10 টাকা 20 টাকা 10 টাকা 20 টাকা 30 টাকা নেন, যদি কামবিরা আমরা বুস্ট করে খাই, দেখা যাবে ব্রেইনের প্রিফ্রন্টাল কর্টেক্স হিপোক্যাম্পাসের যে ধ্বংস হওয়ার যে প্রক্রিয়াটা, এটা আস্তে আস্তে রিপেয়ারিং হবে। আচ্ছা, অনেকে মাথায় একটা প্রশ্ন আসছে যে ভাই রিপেয়ারিং তে কতদিন লাগে, ঠিক না? আচ্ছা, এটা তুই জানিস যে কারণে ধ্বংস হয়েছে মোবাইলের যে প্রতিক্রিয়া, এটা যদি আমরা দিই, আল্লাহ আপনার তোমার এই শরীরটা আল্লাহর অশেষ রহমত, অশেষ রহমত শুনলে আমাকে আছে। এই জুম্মাতে যদি আমরা এই মোবাইলের ডিসঅর্ডার গুলো বাদ দেই, আগামী জুম্মাতে ব্রেইনের 70 থেকে 80% রিপেয়ার হবে। এখন জিনিস বানাইছে, কোনো টেনশনের কারণ নেই। খারাপ জিনিস না, ভালো জিনিস এক সপ্তাহে কিন্তু আগের অবস্থায় চলে আসবো। এই যে আমরা যেখানে সারা মানে কয়েকদিন আগে আমি একটা আর্টিকেল পড়লাম, মেয়েদের ক্রোমোজোম এটা হচ্ছে একটা এক্সের সাথে আরেকটা এক্স, আর ছেলেদের যে ক্রোমোজোম একটা এক্সের সাথে একটা কি ওয়াই, ছেলেরা হচ্ছে
কলম ক্রোমোজোম খেলা হয়ে গেছে এইটা যে আছে না, এটা এটা এই কলমটা একটা এইটা একটা স্পেশাল জিনিসের ডিএনএ কি না, ডিএনএ। আর এর মধ্যে এই যে মাথায় সেটাকে বলা হয় জিন, কি বলে এটার নাম কি গোটাটা, ক্রোমোজোম, ক্রোমোজোম এটা নাম হয়েছে জিন। তাহলে মেয়েদের হচ্ছে দুইটা ক্রোমোজোম এক্স এক্স, ছেলেদের এক্স আর ওয়াই। ছেলেদের যে ওয়াই ক্রোমোজোম সেই ওয়াই 1500 বছর আগে ছিল, তা ওয়াই ক্রোমোজোমে 1450 থেকে 1600টা জিন আছে। 1450 থেকে এখন সেখানে জিনের সংখ্যা আছে 45টা। কটা? মেয়েদের যে এক্স ক্রোমোজোম সেখানে শুরুতে যতগুলো জিন ছিল জিন যতগুলো ছিল কমতে 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 প্রথম গল্পটা খেয়াল আছে কত পার্সেন্ট লোক সুপার সাকসেসফুল ছিল? 3%। ছেলেদের যে ওয়াই ক্রোমোজোম এখানে এখন জিন আছে 3%। এবং বিজ্ঞানীরা এখন চিন্তা করতেছে এরকম করে যদি হইতে থাকে ছেলেদের সংখ্যা ন্যাচারালি করতে থাকবে। ন্যাচারালি বোঝা যায়নি আমি কি বলছি? ক্রোমোজোম মেয়েদের যা তথ্য ছিল সব ঠিক আছে, ছেলেদের ক্রোমোজোমে যতগুলো 1450 থেকে 1500 মতো জিন ছিল তার মধ্যে এখন আছে মাত্র 10% ফ্রি। আমাদের বলছে যে শেষ জামানায় যারা পুরুষের সংখ্যা গণনা করবে সে কিন্তু অনেক কমে যাবে এবং মেয়েদের সংখ্যা বাড়বে। এটা বিজ্ঞানীরা এখনই 100% হবে। মোহাম্মদ বলছে প্রশ্ন আছে কিন্তু এখন বিজ্ঞানীরা কি করাবে? কিছু করতে পারবে না, যতই করো ক্যালকুলেশন তো উপর থেকে হয়, উপর থেকে। এখন মেয়েদের একটা ভালো বৈশিষ্ট্য আছে, সেটা কি বলি, মেয়েদের ক্রোমোজোম দুইটা এক্স এক্স না, একটা এক্স ক্রোমোজোম ধরা যাক এই দুটা মোবাইল সেম কোম্পানি, তাহলে সেম এক্স এক্স। এ যদি একটা বিপদে পড়ে বা এর বিপদ ঘটছে একটা সফটওয়্যারে, এইখানে যদি সফটওয়্যারটা ঠিক থাকে এর চাইতে ওটাতে কাজ করবে না, দুটা করবে। তার মেয়েদের যে দুটা এক্স ক্রোমোজোম যে কোনো একটা যদি প্রবলেম হয় পাশেরটা তাকে হেল্প করে এবং এই কারণে দেখা যায় যে ক্রোমোজোমের সাথে সম্পর্কিত যত রোগ এগুলো মেয়েদের সবচেয়ে কম। কেন? কারণ একটা বিপদে পড়লে তার পাশেরটা তাকে হেল্প করে। কি বুঝতে পারি নাই? ছেলেরা আমরা জানে যে এরা বছর বছর আছে, এই জন্য বিপদ ছেলেদের চেয়ে বেশি। ছেলেরা নবীনত্ব বেশি, বিপদের মধ্যে পড়ছে কিন্তু বেশি। তবে মেয়েদের মর্যাদা আমার সবসময় মনে হয় মৌসাতে বলছে আসলে মেয়েদের মর্যাদা বেশি। ছেলেদের কন্ট্রোল মানে হচ্ছে যে পরিচালনা করার জন্য, কিন্তু মর্যাদার দিক থেকে মেয়েরা বেশি। মানে এক একটা ডাইমেনশন মেয়েদের সেরা কেউ ছেলেদের, আসলে ওইটা কনফিউশনের বিষয় না, আমি যা বোঝার জন্য বলছি। তাহলে মেয়েদের যে একটা ক্রোমোজোম বিপদে পড়ে আরেকটা থেকে হেল্প করে, এইটা থেকে গোটা মুসলমান জাতি এটা তিনি শিখতে পারে। একটা জাতি যদি বিপদে পড়ে তার পাশেরটা যদি তাকে হেল্প করে, তার পাশেরটা যদি তাকে হেল্প করে, যে গোটা মুসলমান জাতি হচ্ছে একটা দেহের মতো, এক জায়গায় ডিস্টার্ব হলে সবাই আসবে, তাইলে কিন্তু কেউ ডিস্টার্বের মধ্যে পড়তো না। এটা আমরা চিন্তা করতেছি যে ঠিক আছে হাতের চিন্তা হাত করুক, ঠ্যাঙের চিন্তা ঠ্যাং করুক, আলটিমেটলি ব্রেন ধ্বংস হয়ে যায়, ঠিক না? কতটা ব্রেইনে পাই আমরা। আচ্ছা, পারস্পরিক যে সহযোগিতা এইটা মানুষের আয়ু বাড়াবে না কমাবে? পারস্পরিক সহযোগিতা এইটার এক্সাম্পল তো মেয়েরা। মেয়েদের যে এক্স ক্রোমোজোম দুইটাই একই রকম হওয়ার কারণে একটা বিপদে পড়লে আরেকজন তাকে হেল্প করে এবং মেয়েদের সারা পৃথিবীর দুই একটা দেশ ভাবে সব দেশে গড়াই বেশি। ক্রোমোজোমের সাথে সম্পর্কিত যত বিদেশ মেয়েদের হচ্ছে সবগুলো আল্লাহর অশেষ রহমতে। আচ্ছা।